আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আমি আশা করব সবাই ভালো আছেন, বাট আমি আসলে খুব বেশি ভালো না। আসলে আমার আম্মুর শরীরটি অনেক খারাপ। আম্মুকে নিয়ে যাচ্ছি হসপিটালে, কিছু টেস্ট করাবো, যে কারণে আসলে হসপিটালে নিয়ে যাচ্ছি। তাই আসলে মনটি একটু খারাপ। তো হসপিটালটা আসলে আমাদের বাসা থেকে খুব বেশি একটি দূরে না। আমাদের বাসা থেকে রিক্সা ভাড়া 60 টাকা নিয়েছে। আমরা যাব মূলত ফরাজি হসপিটাল, যেটা হচ্ছে বনশ্রীতে। তো এখানে ফরাজি হসপিটাল যেতে আমাদের বাসা থেকে রিক্সা ভাড়া হচ্ছে মাত্র 60 টাকা। এবং আমরা কিন্তু ফরাজি হসপিটালের নতুন যে ভবন 2, সেই ভবনে যাব। তো আমরা আসলে রিক্সা নিয়ে নিলাম আমাদের বাসা থেকে 60 টাকা। দেখি আসলে ঠিক কতটুকু সময় লাগে। আসলে পরিবারের যদি কেউ একজন অসুস্থ থাকে তাহলে মনে হয় পরিবারের সবাই অসুস্থ। তো আসলে অসুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত, যেটা আমরা সবাই জানি। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আসলে অসুস্থ হওয়ার পরে সবচেয়ে প্রধান যে কাজ, সেটা হচ্ছে নিজের মনোবলকে অনেক স্ট্রং রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের হসপিটাল, এবং এই হসপিটালে আসতে আমাদের সর্বোচ্চ টাইম লেগেছে 10 মিনিট। 10 মিনিটেই আমরা হসপিটালে চলে এসেছি। এবং এই ভবনটি, এটা হচ্ছে ফরাজি হসপিটালের দ্বিতীয় ভবন। এই ভবনে আসলে রোগীর সংখ্যা খুব বেশি একটি ভিড় নেই। অন্যান্য হসপিটালে যেমন অনেক ভিড় থাকে, এই হসপিটালে তেমন একটি ভিড় নেই। তো এসে দেখলাম যে আসলে রিসিপশনে 3 জন বসার চেয়ার, এখানে আসলে 1 জন বসে আছে, যে কারণে একটু সিরিয়াল ধরে সবাইকেই সিরিয়াল মেনটেন করতে হয়েছে। দেখতে পাচ্ছেন আমি বসে বসে সবার ভিডিও করতেছি। যাই হোক, আমিও আসলে সিরিয়াল দিয়ে তারপর এখানে বসে আছি রিসিপশনে কিছু টেস্ট করাবো, টেস্টের রিসিট কাটার জন্য, মানি রিসিটের জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে 3টি চেয়ার বসার জন্য, যে 3টি চেয়ার ছিল, বাট এখানে আসলে মাত্র 1জন মেয়ে বা 1জন মহিলা বসে কাজ করতেছে, যে কারণে এই কাউন্টের একটু ভিড় লেগে গিয়েছিল। বাট আদারওয়াইজ এখানে কিন্তু রোগীর সংখ্যা খুব বেশি একটি না। তো বন্ধুরা, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের রিসিট কাটা হয়ে গেছে। এখন আমি আর আমার মা দুজনে আমরা ওয়েটিং রুমে বসে আছি। ঠিক ওয়েটিং রুম না, এখানে যেখানে সবাই বসে থাকে, পেশেন্ট বা যারা আসে সবাই যেখানে বসে, সেখানে আমরা বসে আছি। যে আসলে এখন আমরা ওয়েট করতেছি পরীক্ষা করানোর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের রিসিট। তো প্রথমে আমরা করাবো এক্স-রে, তারপরে করাবো বাকি যে টেস্টগুলো আছে তার জন্য। তো আমরা আসলে এক্স-রে রুমের সামনে বসে আছি। তো আমাদের সিরিয়াল চলে আসলো। আমার আম্মু ভিতরে প্রবেশ করেছে, এবং যিনি টেস্ট করে তিনিও ভিতরে গিয়ে আমার আম্মুকে একটু দেখিয়ে দিচ্ছে যে কীভাবে টেস্ট করাইতে হবে। তো আমাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেয় না, যে কারণে আমি বাহিরেই ওয়েট করতেছি আমার মার জন্যে। আর একটু ভয়ও কাজ করতেছি, কেননা সব দিকে সিসি ক্যামেরা। বাট আমি যে ভিডিও শ্যুট করতেছি, যে কোনো মুহূর্তে যে কেউ আমাকে হয়তো বা না করে ফেলতে পারে, যে কারণে আমি একটু ভয়ে আছি। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর যে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাক্টর, সে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে এক্স-রে করাতে হবে। যে উনি এক্স-রে করিয়ে ফেললো। আসলে এক্স-রে করাতে খুব বেশি সময় লাগে না, চোখের পলকেই এক্স-রে হয়ে যায়। এটা একটা ক্যাপচারের মতো, আমরা যেমন মোবাইলে ছবি তুলি ঠিক ওই রকমই। যাই হোক, উনি ইনস্ট্রাকশন দেওয়ার পর এখান থেকে কীভাবে জানি এক্স-রেটা করিয়ে ফেললো। তো করিয়ে বললো যে আপনার কাজ শেষ, আপনি চলে আসুন। আসলে এক্স-রেটা তেমন কিছু না, নর্মাল সিম্পল একটি এক্স-রে ছিল আমার আম্মুর। তো এখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে কখন রিপোর্ট দিবে। উনি বলল যে আজকে রাতে 8টার দিকে আসলেই রিপোর্ট পেয়ে যাব। তো আমার আম্মু বের হয়ে গেল, আমি এখন চলে যাব ব্লাড টেস্ট করাতে। তো এখন আসলে ব্লাড টেস্ট করানোর জন্য আমাকে এখন রুম খুঁজতে হবে, কোন রুমে করায়। তো পেয়ে গেলাম এই যে রুম, এই রুমে আসলে আমি এখন টেস্ট করাবো। তো এখানে এসে দেখি যে আমাদেরকে সিরিয়াল দিতে হবে। একটি চেয়ারে একটি মেয়ে অলরেডি টেস্ট করাচ্ছে, এবং আরেকটি চেয়ার ফাঁকা ছিল। আমি আমার আম্মুকে বললাম, আম্মু তুমি ওই চেয়ারে বসে যাও। তো আমার আম্মু টপাক করে বসে গেল। যাই হোক, তো রিসিট দেওয়ার পর আমার আম্মুর যখন টেস্ট করাচ্ছে, তখন হঠাৎ করে মনে হলো আমি তো আমার আম্মুর ক্রিটিনাইন তো টেস্ট করাই নয়, অনেক দিন হয়ে গেছে। তো আম্মুকে বললাম, আম্মু তুমি একটু বসো, আমি দৌড় দিয়ে গিয়ে আরেকটা রিসিট কেটে নিয়ে আসি, ক্রিটিনাইন টেস্ট করাবো। তো এখন যে টেস্টটা করাচ্ছি সেটা হচ্ছে আমার আম্মুর সিবিসি। তো আমি দৌড়ে গিয়ে আমি আরেকটি রিসিট কেটে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ক্রিটিনাইন। তো আমি যে ভাইয়াকে বললাম, ভাইয়া আপনি একেবারে আপনার স্যাম্পল নিয়ে নেন, যেন দুটি রিপোর্ট একসাথে করাতে পারেন। আমি কাউন্টার থেকে রিসিট কেটে নিয়ে আসতেছি।
তো যাই হোক কেটে নিয়ে আসলাম। আসার পর আমার আম্মু বলতেছে যে তুই যেহেতু আসছস তোরও কিছু টেস্ট করাই ফেল। আমি যদিও এমনিতে একটু ভয় পাই টেস্টগুলো, তারপর যে বলা সেই কাজ, জোর করে আমাকে দিয়ে টেস্ট কিছু করে নিল। যে দেখতে পাচ্ছেন আমার হাতে ব্যান্ডেজ। আসলে যখন টেস্ট করায় তখন কিন্তু খুব বেশি একটি ব্যথা লাগে না, কিন্তু আসলে ভয়টাই কাজ করে বেশি, যে কারণে সবাই ব্যথা পায় বেশি। যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে একটু ভয় পেয়েছিলাম বেশি, যে কারণে একটু ব্যথাও পেয়েছিলাম বেশি এবং ব্লাডও বেরিয়েছিল বেশি। যাই হোক, তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার রিপোর্টটি ভালো আসে। তো যাই হোক, আমাদের কাজ শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার জন্য আমাদেরকে আবার রিক্সা নিতে হবে। আমার হসপিটাল থেকে বাসা যেতে লাগে সর্বোচ্চ 10 মিনিট। এখন তো রিক্সা তো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর একটি রিক্সা পেয়ে গেলাম। তো রিক্সায় উঠে গেলাম। রিক্সা উঠে গিয়ে ভাবলাম যে যেহেতু বাসা থেকে বের হয়েছে আমার আম্মুকে নিয়ে, তো কিছু একটি খাওয়া যায় নাস্তা। এখন আমার আম্মুকে যখন জিজ্ঞাসা করি যে আম্মা তুমি কি খাবা, আম্মা কিন্তু সব সময় বলে একটি কমন ডায়লগ বলে। সেই কমন ডায়লগটা হচ্ছে যে তুই যা খাবি তাই খাবো, আমার কিছু খেতে ভালো লাগে না, তুই যা খাবি তাই খাবো। এটা হচ্ছে আমার আম্মু সারা জীবনে একটি কমন ডায়লগ। তা আজকেও জিজ্ঞাসা করলাম যে আম্মা তুমি কি খাবা, আম্মা কিছুই বললো না, বললো যে আমি কিছুই খাবো না, তুই কি খাবি খা, তুই যা খাবি তাই। যাই হোক, কি আর করা। তারপর আম্মুকে নিয়ে চলে গেলাম মিঠাইয়ের দোকানে। মিঠাইয়ের দোকান থেকে আসলে কিছু স্ন্যাক্স নিলাম, নিমকি নিলাম, মিষ্টি নিলাম খাওয়ার জন্য, বাসায় গিয়ে খাবো। আমার আসলে নিমকিটা খুবই ভালো লাগে মিঠাইয়ের, আর মিষ্টি তো আসলেই ভালো লাগে। তারপর যাই হোক কিছু কেনাকাটা করে বাসায় আবার রওনা দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের যাদের মা বাবা এখনও জীবিত আছে অবশ্যই চেষ্টা করবেন যতটুকু পারেন 100% তাদেরকে লুক আফটার করার জন্য, দেখাশোনা করার জন্য। সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।